সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি নবম দশম শ্রেণী সপ্তদশ অধ্যায়ের তথ্যপত্র শীর্ষক অধ্যায়ের খুবই ইম্পর্ট্যান্ট এবং মোস্ট কমন একটা প্রশ্ন। সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আজকে আমরা শিখব কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হয়। এই গড় নির্ণয়ের জন্য সাধারণত দুই ধরনের উপপাদ্য দেওয়া থাকে, বিন্যস্ত উপপাদ্য এবং অবিন্যস্ত উপপাদ্য। অবিন্যস্ত উপপাদ্য থেকে কিভাবে সারণী নির্ণয় করতে হয় তা আমরা ইতোমধ্যে এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো আজকে আমরা দেখব বিন্যস্ত উপপাদ্য থেকে কিভাবে গড় নির্ণয় করতে হয়। দেখো, আমার একটা প্রশ্ন দেওয়া আছে, এখানে শ্রেণীব্যাপ্তি আর এটা হচ্ছে গণসংখ্যা। ওকে, এখানে এভাবে দেওয়া আছে। প্রথমে আমাকে গড় নির্ণয়ের জন্য একটা সারণী তৈরি করতে হবে। প্রথমে কি করতে হবে? গড় নির্ণয়ের জন্য একটা সারণী তৈরি করতে হবে। এই সারণীতে কয়টা সারি হবে দেখো, এখানে গুণে দেখি আমরা 1 2 3 4 5 6 7 8। তার মানে আমাদের সারি হবে কয়টি? 8টি। দেখো, আমরা কিন্তু 8টি সারি এখানে করেছি। প্রথমে লিখতে হবে সংক্ষিপ্ত গড় নির্ণয় সারণী। তারপর দেখো কয়টা সারণী করব, কয়টি সারি করব আমরা? 8টি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এখানে যে 7টা সারি করতে হবে, এটা কীভাবে বুঝবো আমরা? এখান থেকে গুণে দেখব 1 2 3 4 5 6 7 8। এখানে 8টা আছে, 8টা সারি করেছি। যদি 9টা থেকে 9টা সারি করব, 10টা থেকে 10টা সারি করব, অর্থাৎ এখানে যতগুলো কলাম থাকবে এখানে ততগুলো সারি আমরা তৈরি করব। এরপরে আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো সারণীতে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা থাকবেই থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে শ্রেণীব্যাপ্তি যেভাবে লেখা আছে আমরা এটা দেখে দেখে শ্রেণীব্যাপ্তিগুলো লিখে ফেলবো। তারপর গণসংখ্যাটা যেভাবে লেখা আছে এটা দেখে দেখে আমরা গণসংখ্যাটাও লিখে ফেলব। এইবার আমাদের গড় নির্ণয়ের জন্য কি কি প্রয়োজন? সংক্ষিপ্ত গড় নির্ণয় করার জন্য প্রথমে তোমাকে লাগবে শ্রেণী মধ্যমান। কি বের করতে হবে? শ্রেণী মধ্যমান। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখেছি শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানটা কীভাবে তুমি বের করবে? প্রথমে এই দুটা যোগ করতে হবে। প্রথমে শ্রেণীর উচ্চ সীমা এবং শ্রেণীর নিম্ন সীমা যোগ করতে হবে। যোগ করার পরে সেই যোগফলকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমে কী করব? এই 51 এবং 55 এই দুটো সংখ্যা আমরা যোগ করব। যোগ করে কি করব? প্রাপ্ত যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করব। প্রাপ্ত যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করব। দেখি আমরা, দেখো আমরা কি করেছি, প্রথমে এই 51 এবং 55, এই 51 এবং 55 যোগ করেছি, যোগ করে 2 দ্বারা ভাগ করেছি। হ্যাঁ, ভাগ করার এই দুটো যোগ করলে 6, সেই যোগফলকে 2 দিয়ে ভাগ করেছি, করলে হয়েছে আমাদের 53 মানে 53। হ্যাঁ, এইভাবে এই দুটো যোগ করব। যোগ করার পরে কত হবে আমাদের? 116। 116কে আমরা যখন 2 দ্বারা ভাগ করবো তখন 58। হ্যাঁ, এইভাবে এই দুটো যখন যোগ করব, যোগ করে আসবে কত? 126। ওটাকে 2 দ্বারা ভাগ করলে 63 মানে 63। হ্যাঁ, এইভাবে আমরা সবগুলো বের করে ফেলবো। ওকে, আমরা সবগুলো করে ফেললাম। এরপর আমাদের কি প্রয়োজন? ধাপ বিচ্যুতি। হ্যাঁ, কি বিচ্যুতি? ধাপ বিচ্যুতি। তো দেখো, এই ধাপ বিচ্যুতি বের করার একটা শর্টকাট টেকনিক আছে। টেকনিকটা কি? আমরা এখানে দেখব আমাদের এই যে লিখিত সারণী, আসলে কার্যকর সারি আমাদের কয়টা? কার্যকর সারণী হচ্ছে 1 2 3 4 5 6 7টা।
কার্যকর সারণী হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7। তাহলে এক্ষেত্রে আমরা করব কি, এখানে 1টা 2টা 3টা, এই 3টা বাদ দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, আবার এখানে 1 2 3 এই 3টা আমরা বাদ দিয়ে দিলাম, দিয়ে মাঝখানে যে ঘরটা হবে ওইটার ধাপ বিচ্যুতি আমরা 0 বসাবো। ওইটার ধাপ বিচ্যুতি আমরা কত লিখবো, এই ধাপ বিচ্যুতি আমরা 0 বসাবো। হ্যাঁ, এবার উপরে যখন উঠবো তখন 1 2 3, এটা তো আমরা ক্রম অনুযায়ী লিখে যাব, এবং নিচেও লিখবো 1 2 3। তাহলে এই যে 1 2 3 কেউ লিখলে আমরা ক্রম অনুযায়ী লিখে যাব, এখানেও ক্রম অনুযায়ী লিখবো। কিন্তু মনে রাখতে হবে যে উপরে যখন উঠবে তখন সাধারণত মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে, মানে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। সাধারণত আমরা যখন উপরে উঠি তখন সাধারণত প্লাস হয় বা ধনাত্মক সংখ্যা আসে, কিন্তু এই ধাপ বিচ্যুতির ক্ষেত্রে বিপরীত হবে, এখানে আমরা মাইনাস ব্যবহার করবো এবং নিচে প্লাস চিহ্নটা দিয়ে দেখানো লাগবে না। তাহলে ঠিক আমাদের দেখো, যে সোজা ঠিক যে ঘরে ধাপ বিচ্যুতির মান 0, ঠিক যে সারিতে আমাদের ধাপ বিচ্যুতির মান 0, সেই সারির যে আমাদের মধ্যমান, যে সারির ধাপ বিচ্যুতির মান 0, সেই সারির যে মধ্যমানের মানটা, এটা আমাদের হবে অনুমিত গড়। এটাকে এই দ্বারা প্রকাশ করি। আমাদের এখানে কিন্তু অনুমিত গড় লাগবে, দেখেছো? তাহলে শ্রেণী মধ্যমান লাগবে, আমরা শ্রেণী মধ্যমান বের করেছি। তারপর কি লাগবে, ধাপ বিচ্যুতি লাগবে, আমরা ধাপ বিচ্যুতি বের করলাম। এবার লাগবে কি, অনুমিত গড়। এই যে অনুমিত গড়টাও আমরা বের করে ফেললাম। কিভাবে বের করতে হবে, যে সারির শ্রেণীব্যাপ্তি 0 হবে, যে সারির ধাপ বিচ্যুতির মান 0 হবে, সেই সারির মধ্যমানটাই হবে অনুমিত গড়। ওকে, আচ্ছা, এইবার আমাদের কি করতে হবে, দেখো এফআই ইউআই। তো এফআইটা কি, এফআইটা হচ্ছে দেখো গণসংখ্যা, আর ইউআইটা কি, ইউআইটা হচ্ছে ধাপ বিচ্যুতি, অর্থাৎ এই দুটো আমাদের গুণ করে বসাতে। হ্যাঁ, তাহলে কত আসে, 3 4 12। হ্যাঁ, 3 4 12। তারপর কত আছে, 6 2 12। তারপর কত আসে, 15কে -15। হ্যাঁ, আর এখানে শূন্যর সাথে যাই গুণ করা হোক না কেন শূন্য হবে। 10কে 10, 3 2 6, আবার 3 2 6। হ্যাঁ, এবার আমাদের করতে হবে কি, মোট গণসংখ্যা। এখানে মোট গণসংখ্যা এন হচ্ছে মোট গণসংখ্যা। কত হবে এখানে, মোট গণসংখ্যা এগুলো যোগ করে দেখো আমাদের আসে 60। হ্যাঁ, আবার এখানে লিখতে সামেশন, এটা হচ্ছে সামেশন এফআই ইউআই। এখানে কত আসবে, এই সবগুলো যোগ করে 12 12 24 আর 15। হ্যাঁ, 12 24 আর 15 -39। এটুকুন করলে কত আসে আমাদের, -49। আর এরকম করলে কেছে 10 10 16 আসছে কত, +22। এই দুটো হিসাব করলে আমার আসে হচ্ছে -17। কত আসে, -17 বা -17। ওকে, আচ্ছা, আমার এই 0-র উপরে এই 3টা যোগ করলে আসে -39 বা 39। এই 0-র নিচের 3টা যোগ করলে আসে +22 বা 22। এই দুটো যোগ বিয়োগ করলে -17 আসে। এখন আমাদেরকে গড় করতে হবে, এখন আমাদেরকে আসলে সংক্ষিপ্ত গড়ে নির্ণয় করতে হবে। হ্যাঁ, তা লিখি, এখন সংক্ষিপ্ত গড় x বার সমান এখানে সূত্র লিখতে হবে a প্লাস সামেশন এফআই ইউআই বাই এন গুণ এ। এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র, সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্র। এখানে এ হচ্ছে অনুমিত গড়, তাহলে এর মান কত পেয়েছিলাম আমরা, এর মান হচ্ছে 68। এর মান কত, 68। হ্যাঁ, তারপর লাগবে সামেশন এফআই ইউআই। হ্যাঁ, সামেশন এফআই ইউআই এর মান কত পেয়েছি আমরা, -17। ওকে, এরপর আমাদের কত মান লাগবে, এরপর লাগবে হচ্ছে আমাদের এন এর মান। এন হচ্ছে মোট গণসংখ্যা, এন মোট গণসংখ্যা কত আছে আমার, 60। হ্যাঁ, আর হচ্ছে এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কীভাবে বের করবো, এখানে আসো আমরা দেখো শ্রেণীব্যাপ্তি বের করবো 51 থেকে 55। হ্যাঁ, তাহলে 51 52 53 54 55 কত হলো, 5। 51 52 53 54 55 5। তাহলে এইচ এর মান কত হবে, এইচ এর মান হবে হচ্ছে আমাদের 5। ওকে, তাহলে এই মানগুলো আমরা এখানে বসাবো। এর মান হচ্ছে 68 প্লাস এটার মান হচ্ছে -17 বা এন এর মান কত
60 গুণ এইচের মান হচ্ছে 5। হ্যাঁ, তাহলে কত 68। এখানে তোমার এই হিসাব, এই 68-এর হিসাবটা একবার সবার শেষে করতে হবে। 68-এর সাথে কোনো কিছু যোগ বিয়োগের কাজটা একবারে শেষে করবে। এটা কিন্তু আগে কখনো এটা যোগের সাথে যোগ বিয়োগ করা যাবে না, আগে এটুকু করে আসতে হবে। হ্যাঁ, তাহলে এই 5 গুণ হবে, এই যে শ্রেণী 5 এটা গুণ হবে এর সাথে। হ্যাঁ, তাহলে কত আসে প্লাস মাইনাসে মাইনাস 5 17 85 বাই থাকে কত 60। হ্যাঁ, এখানে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, দেখা দিচ্ছি এই প্লাস এবং মাইনাস মিলে কিন্তু মাইনাস হয়ে গেছে। ওকে, তাহলে এখানে 68 মাইনাস এটা ভাগ করলে আসে হচ্ছে 1.42 1.42। কেমন? তাহলে এটা থেকে মাইনাস করি, এবার এটা থেকে মাইনাস করে 66.58। এইটাই হচ্ছে আমার অনুমিত সংক্ষিপ্ত গড়। কত আসে? এটা থেকে যখন মাইনাস করবো আমরা, যখন এটা থেকে এটা মাইনাস করবো তখন আমার কাছে 66.5। এইটাই হচ্ছে আমার নিম্ন সংক্ষিপ্ত গড় মান। ওকে, হ্যাঁ, এখানে লিখে দিব আমরা নিম্ন সংক্ষিপ্ত গড়। তাহলে নিম্ন সংক্ষিপ্ত গড়, হ্যাঁ, নিম্ন সংক্ষিপ্ত গড়, সংক্ষিপ্ত গড় সমান সমান 66.58। ব্যাস, আমরা সুন্দর করে গড় নির্ণয়টা শিখে ফেললাম। ওকে, আচ্ছা, এইবার তোমাদেরকে অন্য আর একটা নিয়মের গড় নির্ণয় দেখাবো। হ্যাঁ, দেখো আমার প্রশ্ন হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে কথা ছিল আমাদের বিন্যস্তপত্রের কলাম সংখ্যা যেটা হবে আমার গড়ের নির্ণয়ের ক্ষেত্রে সারি সংখ্যা তাই হবে। তাহলে কলাম আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমার সারই হবে 7টা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। হ্যাঁ, তাহলে আমার শ্রেণী ব্যাপ্তি যেখানে যেভাবে আছে আমি সেগুলো দেখে দেখে লিখে দিলাম। গণসংখ্যা যেগুলো আছে এটাও দেখে দেখে লিখে দিলাম। হ্যাঁ, আর শ্রেণী মধ্যবিন্দু কি হবে? মধ্যবিন্দু অথবা মধ্যমান একই কথা, এটাকে এক্স দ্বারা এক্স আই দিয়ে প্রকাশ করে। মধ্যবিন্দু নিয়ম হচ্ছে এই দুটো যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে 33 এবং 42 এই দুটো যোগ করলে আসে 75। হ্যাঁ, 33 এবং 42 33 অ্যান্ড 42 এই দুটো যখন আমরা প্লাস করব, যোগ করব, তখন আসে আমার 75 75। এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত আসে আমার 37.5। তারপরে এই দুটো যোগ করি, 50 আর 40 90 আর 93 আর 2 95। 95কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব তখন আসে 47.5 মানে 47.5। হ্যাঁ, এভাবে আমি এই দুটো যোগ করে বসাবো। এই দুটো যোগ করব, করে 2 দ্বারা ভাগ করব। এই দুটো যোগ করব, করে যোগফলকে 2 দিয়ে ভাগ করব। তাহলে প্রথম কথা ছিল আমার কি করতে হবে? ধাপ বিচ্যুতি নির্ণয় করতে হবে। ধাপ বিচ্যুতির নিয়ম হচ্ছে আমার এখানে কয়টা সারি আছে? কার্যকর সারণী হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হ্যাঁ, দেখো আগের যেটা করছিলাম সেখানে আমার কার্যকর সারণী ছিল কয়টা? 7টা। সেক্ষেত্রে কিন্তু সমান সংখ্যক সারি বাদ দিতে পেরেছিলাম, কিন্তু এখানে আমি এই দুটো বাদ দিব এবং এই দুটো বাদ দিব। তাহলে মাঝখানে থাকে আমার এই দুটো থাকে। হ্যাঁ, এখন দেখতে হবে এই দুটোর ভিতরে গণসংখ্যা যেটা বড় হবে, এই দুইটার ভিতরে গণসংখ্যা যেটা বড় হবে ওইটার ধাপ বিচ্যুতির মান হবে 0। ওইটার ধাপ বিচ্যুতির মান হবে 0। আবার বলি, যখন উপর থেকে সমান সংখ্যক এবং নিচ থেকে সমান সংখ্যক সারি আমরা বাদ দেবো, দেওয়ার পরে মাঝখানে যদি দুটো থাকে সেক্ষেত্রে আমার যেটার গণসংখ্যা বেশি হবে, এখানে গণসংখ্যা কিন্তু এটাই 9 এবং এটাই 10, মানে এটা বেশি, তাহলে এটার ধাপ বিচ্যুতির মান হবে 0। কিন্তু আগেরটাতে যেটা আমরা করছিলাম সেটা দেখো, এখানে ছিল আমার 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে আমার এখানে 3টা বাদ দিচ্ছিলাম, এখানে 3টা বাদ, মাঝখানে কিন্তু একটাই ছিল, মাঝখানে কিন্তু একটা সারিই ছিল এবং সেটা মানে আমরা 0 ধরতে পেরেছিলাম। কিন্তু আজকের যে এইবারের যে সারণীটা,
এই সারণীতে আমার মাঝে কিন্তু সারি আছে দুইটা। হ্যাঁ, আমার মাঝে সারি আছে কয়টা? দুইটা। হ্যাঁ, তাহলে কি করতে হবে? এক্ষেত্রে আমার মাঝখানে অবশ্যই দুটো থাকবে। হ্যাঁ, দুটো থাকার পর যেটার গণসংখ্যা বেশি হবে ওইটার ধাপ বিচ্যুতির মান 0। এবার ক্রম অনুযায়ী এখানে আমরা 1 2 3 লিখব। অবশ্যই এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারি। এখানে আছে 1 2, এখানে প্লাস প্লাস আর দেওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে এর সাথে এটা গুণ করব। এখানে কি এফ আই ইউ আই, তাহলে এফ আই এর মান হচ্ছে আমার 10 আর ইউ আই এর মান হচ্ছে 0। অবশ্যই 10 এর সাথে 0 গুণ করলে 0 হবে। 3 এ 4 -12 -12, 7 দুগুণে -14, 9 কে -9, 5 কে 5, 5 দুগুণে 10। তাহলে আমার এই তিনটা যোগ করলে কত আসে? 12 আর 14 26, 26 না 35 আছে -35 -35। হ্যাঁ, কত আসে? এই তিনটা যোগ করলে আমার এই তিনটা মাইনাস এই তিনটা যোগ করলে আসে -35। হ্যাঁ, আর এই দুটো যোগ করলে আসে হচ্ছে আমার কত? 15। কত আসে? এই দুটো যোগ করলে আসে 15। তাহলে -35 এবং +15 এই দুটো যোগ করলে আমার এখানে আসে সামেশান এফআই ইউআই সমান কত? -20। এখানে যে সব সময় মাইনাস মান আসবে এমন না, এখানে অনেক সময় ধনাত্মক মানও আসতে পারে, প্লাসের মানও আসতে পারে। সেটা নির্ভর করবে তোমার এই মাইনাস এবং প্লাসের মানের ডিফারেন্সের উপর, পার্থক্যের উপরে। এখানে মাইনাস না আসলে যে তোমার সমাধান ভুল হবে তা কখনোই নয়। তুমি সবসময় তোমার নিয়মের উপর অটল থাকবা, ফলাফল যাই আসবে আসবে। এবার গণসংখ্যা কত আছে? মোট গণসংখ্যা n সমান কত আছে? এগুলো যোগ করলে আসে 40। এখন আমাদের হিসাব শুরু করতে হবে। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে? হিসাব শুরু করতে হবে। এখন গড় x বার সমান সমান প্রথমে সূত্র লিখে নিই, a প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন গুণ এইচ। এখানে অনুমিত গড় এ এর মান হচ্ছে কত? এখানে আমাদের এর মান ধরে নিতে হবে। এই যে বলছিলাম কি এর আগের সমাধানে বলছিলাম যেটা যে সারিতে ধাপ বিচ্যুতির মান 0 হবে, যে সারিতে ধাপ বিচ্যুতির মান 0 হবে সেই সারির মধ্যমান হবে অনুমিত গড় এ। হ্যাঁ, তাহলে এখানে এ সমান আমরা কত পেলাম? 67.5। এর মান কত পাইছি? 67.5 মানে 67.7। সামেশন এফ আই ইউআই, সামেশন এফ আই ইউ এর মান কত পেয়েছিলাম? -20 মানে -20। হ্যাঁ, আর এন এর মান মোট গণসংখ্যা কত পেয়েছিলাম? 40। আর আছে শ্রেণীব্যাপ্তি এইচ। এইচ এর মান কত পাবো? আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি ছিল কত দেখো? 33 থেকে 42। তাহলে 33, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42। তার মানে 10, অর্থাৎ 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42। অবশ্যই তোমাকে এই 33 সংখ্যক ধরে গুনতে হবে। হ্যাঁ, তাহলে 33 থেকে 42 পর্যন্ত আছে আমাদের 10। এইচ এর মান কত আসে? 10। হ্যাঁ, তাহলে আমরা এইচ এর মান কত ব্যবহার করবো? এখানে অবশ্যই আমরা 10 লিখব। এবার আমাদের ক্যালকুলেশন শুরু করি আমরা। এর মান হচ্ছে 67.5। হ্যাঁ, এটা মান হচ্ছে -20, এটা মান হচ্ছে 40 গুণ এইচ এর মান হচ্ছে 10। সেক্ষেত্রে 67.5 প্লাস মান হচ্ছে মাইনাস 20 × 200/10।